আচ্ছা, এর আগে আমরা দেখেছি periodic variation of ionization energy along fast to short period as well as along group 1. আজকে আমরা দেখব যে অন্যান্য গ্রুপ বা অন্যান্য পিরিয়ডে এই আয়নাইজেশন এনার্জি কিভাবে ভ্যারি করে। Let us start with the other groups of period. তার আগে আমরা একটুখানি পিরিয়ডিক টেবিলের অবস্থাটা দেখে নিই যে পিরিয়ডিক টেবিলে বিভিন্ন পিরিয়ড বা গ্রুপে কোন কোন এলিমেন্টগুলো রয়েছে সেইগুলো। আমরা জানি প্রথমে রয়েছে হাইড্রোজেন, তারপরে ভেরি শর্ট পিরিয়ডে, আর এইদিকে হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এখানে রয়েছে লিথিয়ামের নিচে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। সো দিস ইজ অ্যাকচুয়ালি এস ব্লক এবং এটা হচ্ছে পি ব্লক, এটা আমরা জানি। আর এগুলো হচ্ছে ইনার্ট গ্যাস। আচ্ছা, আগে আমরা বরং গ্রুপ ওয়াইজ ফিল আপ করে ফেলি। হিলিয়াম, নিয়ন, আর্গন, দেন ক্রিপ্টন, জেনন এবং রেডন। যেখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টার্টিন। অক্সিজেন, সালফার, দেন সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, দেন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, কার্বন, সিলিকন, দেন জার্মেনিয়াম, টিন, lead, boron, aluminium, then gallium, indium, helium। আর একদম এক্সট্রিম লেফটে রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, দেন পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। এখানে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। এবার হচ্ছে মাঝের পোর্শনটা, যেখানে আমরা জানি রয়েছে ট্রানজিশন এলিমেন্ট। আগে আমরা ফার্স্ট ট্রানজিশন সিরিজটা দেখে নিই। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। জিঙ্কের নিচে রয়েছে ক্যাডমিয়াম, মার্কারি, কপার, দেন সিলভার, গোল্ড, নিকেল, দেন প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কোবাল্ট, দেন রোডিয়াম, ইরিডিয়াম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রেনিয়াম, ক্রোমিয়াম,
molybdenum, tungsten, vanadium, niobium, tantalum, titanium, zirconium, hafnium এবং স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাইট। এখানে আমরা অবভিয়াসলি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটগুলোকে বাদ রেখেছি, সেটা আমাদের এক্ষুনি কনসার্নের মধ্যে নেই, তো সেটা যখন লাগবে আমরা দেখব। তো অবভিয়াসলি এইখানে ল্যান্থানাম এবং এই হ্যাফনিয়ামের মাঝখানে রয়েছে 14টা ল্যান্থানাইটস এবং তার নিচে রয়েছে অ্যাক্টিনাইটসগুলো। সো আমরা আপাতত এই পিরিয়ডিক টেবিলে সেটাকে কনসিডার করিনি, কারণ সেটা আমাদের এক্ষুনি বিবেচ্য নয়। অত হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে আমরা সেগুলো দেখবো না, বা অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে সেগুলো আনস্টেবল হয় রিলেটিভলি, সো তাদের এইরকম ধরনের জেনারেল ভেরিয়েশন এক্ষুনি আমাদের দরকার নেই। সো আমরা এর আগে যেটা দেখেছি যে ফার্স্ট টু শর্ট পিরিয়ড, তার মানে ফ্রম লিথিয়াম টু নিয়ন এবং ফ্রম সোডিয়াম টু আর্গন, এই ফার্স্ট দুটো শর্ট পিরিয়ডের ক্ষেত্রে পিরিয়ডিক ভেরিয়েশন কীরকম হচ্ছে এবং গ্রুপ 1-এর ক্ষেত্রে কীরকম হচ্ছে। সো গ্রুপ 1-এ যেরকম, গ্রুপ 2-তেও সেই একই রকমভাবে ভ্যারি করছে। দ্যাট মিনস ওপর থেকে নিচের দিকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। আজকে আমরা যেটা প্রথম যে গ্রুপটাকে নিয়ে স্টার্ট করব, দ্যাট ইজ গ্রুপ 13, দ্যাট মিনস বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হ্যালিয়াম, এই গ্রুপটা। সো এই গ্রুপের বিভিন্ন এলিমেন্টগুলোর আয়নাইজেশন এনার্জি যদি আমরা দেখি আগের দিনের মতো, তাহলে আমরা সেখানে আমাদের একটা ট্রেন্ড চোখে পড়বে। দেখা যাক সেটা কীরকম। লেট আস রাইট ionization energy in megajoule per mole. এখানে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং হ্যালিয়াম। আয়নাইজেশন এনার্জি রেসপেক্টে আমরা যদি দেখি, তাহলে দেখব বোরনের আয়নাইজেশন এনার্জি 0.8006, অ্যালুমিনিয়ামের 0.5776, গ্যালিয়ামের 0.5788, ইন্ডিয়ামের 0.5583 এবং থ্যালিয়ামের 0.5893। সো তাহলে আমরা যদি রেসপেক্টিভ আয়নাইজেশন এনার্জি ভ্যালুগুলোর দিকে তাকাই, তাহলে দেখব আমাদের হওয়া উচিত ছিল বা এক্সপেক্টেড আমাদের যেটা ট্রেন্ড হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে একটা গ্রুপের, আমরা দেখেছি আগের দিন ক্যালকুলেট করে যে জেড স্টার অলমোস্ট রিমেন কনস্ট্যান্ট, কিন্তু এন প্রত্যেক ক্ষেত্রে 1 ইউনিট করে ইনক্রিজ করছে। সো ওপর থেকে নিচের দিকে আয়নাইজেশন এনার্জি কমা উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি, এখানে দেখতে পাচ্ছি যে বোরনের থেকে অ্যালুমিনিয়ামে কমেছে, কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়ামে আয়নাইজেশন এনার্জি স্লাইটলি ইনক্রিজ করে গেছে। আবার গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে কমেছে, কিন্তু ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে আবার আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে গেছে। তার মানে এই দুটো জায়গায় আমাদের এক্সপেক্টেড ট্রেন্ডের সঙ্গে অবজার্ভ ট্রেন্ড ম্যাচ করবে না। এখন আমরা আগের দিনও যেটা বলেছিলাম যে এই ট্রেন্ড পিরিয়ডিক ভ্যারিয়েশন ডিসকাস করতে গেলে আমাদের যেটা দরকার, প্রথমে তাদের রেসপেক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখে ফেলা দরকার। সো আজকে আমরা প্রথমে তাই করব। সো বোরনের ক্ষেত্রে হিলিয়াম ইনার করে বাইরে রয়েছে 3টে ইলেকট্রন, N2s and 2p অরবিটাল, 2s2 2p1, হিলিয়াম, নিয়াম, 3s2 3p1, argon, 3d10 4s2 4p1, indium, krypton,
5d10 5s2 5p1, helium, xenon 4f14 5d10 6s2 6p1। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ট্রেনটা এরকম কেন? আমরা যদি অ্যাট এ গ্লান্স ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাই তাহলে দেখব যে যে দুটো জায়গায় আমাদের আয়নাইজেশন এনার্জির এক্সপেক্টেড ট্রেন্ডের থেকে একটু অন্যরকম হয়েছে সেই দুটো জায়গাতেই একটা ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রেও একটা মার্ক ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওই এলিমেন্টগুলোর ক্ষেত্রে প্রথম একটা নতুন সাবশেল ইন্ট্রোডিউসড হয়েছে। নতুন সাবশেল বলতে আমি কি বোঝাচ্ছি? এখানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের যেটা পিরিয়ডিক টেবিল যে কারণে আমরা আমাদের প্রথম অরিজিনেট করেছিল সেটা হচ্ছে আমাদের ওই ইলেকট্রনিক কনফিগারেশনগুলোর মধ্যে একটা সিমিলারিটি থাকবে আমরা, এবং পিরিয়ডিক ভ্যারিয়েশন আমরা পড়ছিও সেই কারণে যে আমরা একটা এলিমেন্টের প্রপার্টি জানা থাকলে আমরা অন্যটার প্রপার্টি কিরকম হবে সেটা এক্সপেক্টেড একটা ট্রেন্ড একটা বলতে পারবো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ক্ষেত্রেই আউটার মোস্ট শেলটা হচ্ছে ওই ns2np1। সো এর ক্ষেত্রেও তাই 2s2 2p1, এর ক্ষেত্রেও তাই 3s2 3p1 এটসেট্রা। সো আমরা দেখতে পাচ্ছি গ্যালিয়ামে এসে প্রথম 3D-তে 10টা ইলেকট্রন ইন্ট্রোডিউসড হলো, এই ডি অরবিটাল এর আগে কোথাও ছিল না। আবার এখানে ডি আছে, ইন্ডিয়ামের ক্ষেত্রে ডি আছে, কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে আবার একটা 4f অরবিটালে 14টা ইলেকট্রন এসছে, যে এফ অরবিটালে কোনো ইলেকট্রন কিন্তু এর আগে কোথাও ছিল না। সো যেখানেই এই ধরনের একটা নতুন শেল ইন্ট্রোডিউসড হচ্ছে লাইক 3D বা 4f, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে আয়নাইজেশন এনার্জিটা একটা ইনক্রিজ করে গেছে। সো ইট মে বি পসিবল যে তাহলে এইগুলোর জন্যই কিছু একটা চেঞ্জ ঘটেছে। এবার আমরা দেখি যে তাহলে 3D বা 4f এর ইলেকট্রন থাকাটা কিভাবে আয়নাইজেশন এনার্জিকে প্রভাবিত করছে, আদৌ যদি তার পেছনে কোনো কারণ থেকে থাকে। সো আমরা জানি যে এর আগে আমরা দেখেছি অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গিয়ে যে একটা 3D অরবিটাল সেটা হচ্ছে শেপটা তার ইট ইজ স্ফেরিক্যাল ইন শেপ। আমরা এর আগে দেখেছিলাম যে কোনো একটা অরবিটালের ক্ষেত্রে তার সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিসের রেশিও that is governed by n/n plus 1, where n is principal quantum number, n is azimuthal quantum number. Now for 3D, n is equal to 3, l is equal to 2, so a by b রেশিও হচ্ছে 1, তার মানে তার সেমি মেজর এবং সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে সমান। So that is why it is spherical in shape. এখন এই স্ফেরিক্যাল শেপ হওয়ার জন্য কি হবে? 3D ছাড়া রয়েছে যেটা 4p বা 4s, যেগুলো হচ্ছে ভ্যালেন্স শেল, যেখান থেকে আমি ইলেকট্রন রিমুভ করার কথা ভাবছি। এখন এই 4p এর ক্ষেত্রে শেপটা হচ্ছে ইলিপ্টিক্যাল, বা 4s এটাও ইলিপ্টিক্যাল, তারপর এর ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে 3/1 plus 1, that means 3/2. And for 4s, this is a by b ratio 3/0 plus 1, that means 3. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 4s তার ক্ষেত্রে সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিসের তুলনায় 3 times, so that means highly elliptical. 4pও elliptical, সরি আমার একটু ভুল হয়েছে, এখানে 4p মানে এটা 4 হবে, এখানে 4s মানে এটা 4 হবে, so it is 4/2, that means 2, it is 4. So that indicates the 4p orbital, that is highly elliptical, and 4s is ellipticity is much higher than 4p.
সো এখন এই ঘটনাটা ঘটার ফলে কি দাঁড়ালো আলটিমেটলি? দাঁড়ালো যেটা সেটা হচ্ছে আমরা যদি তাদের শেপগুলো কনসিডার করি তাহলে দেখব যে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের চারিদিকে 3D তার চেহারাটা যদি এরকম হয় তাহলে 4s বা 4p, আমি একটাই আঁকছি কমপ্লিকেশনটা অ্যাভয়েড করার জন্য, তাহলে সেটা হচ্ছে এরকম। ধরে নেওয়া যাক এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 3d। সো যদি এই রকমই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম যে একটা ইনার শেলের ইলেকট্রন আউটার শেলের ইলেকট্রনকে শিল্ড বা স্ক্রিন করবে ফ্রম দ্য নিউক্লিয়ার চার্জ, তার মানে রিপালশন করে। এখন এই সেখানে আমরা শেপটা কনসিডার করে নিই কোনো একটা অরবিটালে, কিন্তু এই রকম একটা সিচুয়েশনে এসে আমরা দেখছি যে আমাদের কাছে শেপটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে? ধরা যাক 4p-তে কোনো একটা ইলেকট্রন রয়েছে, সেটা ধরা যাক এই রিজিয়ান অফ স্পেসে রয়েছে। এখন 3D-তে ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যদি আমরা পার্টিকেল বিচারটাকে কনসিডার করি একদম ফিক্সড পজিশন, তাহলে 3D এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এখন যদি 3D ইলেকট্রনটা এই রিজিয়ান অফ স্পেসে থাকে যে কোনো জায়গায়, তাহলে সে কিন্তু নিউক্লিয়াস এবং 4p ইলেকট্রনের মাঝখানে নেই, ফলত তার এক্সটেন্ট অফ রিপালশন দেওয়ার ক্ষমতা সেভাবে থাকবে না। যদি এই রিজিয়ান অফ স্পেসে থাকতো তাহলে সে 4p ইলেকট্রনকে 3D ইলেকট্রন নিউক্লিয়াসের থেকে স্ক্রিন করতে পারত, কিন্তু যদি এই রিজিয়ান অফ স্পেসে থাকে তাহলে সে স্ক্রিন করতে পারবে না। সো সেক্ষেত্রে শিল্ডিং অতটা থাকবে না। আবার যেহেতু এই অংশটা এটার তুলনায় অনেক বেশি, তার মানে 3D ইলেকট্রন মোস্ট অফ দ্য টাইম এই রিজিয়ান অফ স্পেসেই কাটাবে দেন দিস পোর্শন। সো তার ফলে 4p ইলেকট্রনকে স্ক্রিন করার প্রবাবিলিটিটা 3D ইলেকট্রনের অনেক কমে যাচ্ছে। আবার যদি অন্য একটা সিচুয়েশনের কথা ভাবা যায় যে 4p ইলেকট্রন এই রিজিয়ান অফ স্পেসে রয়েছে, সেক্ষেত্রে 3D ইলেকট্রন এখানে থাকুক বা এখানে থাকুক, সে কিন্তু 4p ইলেকট্রনকে নিউক্লিয়াসের থেকে স্ক্রিন করতে পারছে না। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে তার মানে যেটা ঘটছে যে এই ধরনের একটা স্ফেরিক্যাল শেপ হওয়ার কারণে 3D ইলেকট্রন তার 4p ইলেকট্রনকে যতটা স্ক্রিন করা উচিত ছিল এফেক্টিভলি ততটা স্ক্রিন করতে পারছে না। সেই জন্য আমরা বলি যে 3D ইলেকট্রন অর রাদার ইলেকট্রন in a spherical orbital screens the nucleus poorly. এখন তাহলে এই নিউক্লিয়াসকে পুওর স্ক্রিনিং এর এফেক্ট কি না, 4p ইলেকট্রন যে ইলেকট্রনটাকে আমরা রিমুভ করতে চাইছি, তাহলে যতটা স্ক্রিন করে ভেবেছিলাম ততটা যদি না করতে পারে তাহলে ইট ইজ অবভিয়াস যে নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স 4p-র ওপর কম্পারেটিভলি বেশি হবে, এবং ফলত ওই 4p ইলেকট্রনটাকে রিমুভ করাটাও অনেক বেশি ডিফিকাল্ট হবে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে 3D ইলেকট্রনের ইনকমপ্লিট শিল্ডিং এর কারণে 4p ইলেকট্রন ও ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের ওপর অ্যাট্রাকটিভ ফোর্স নিউক্লিয়াসের অনেক বেড়ে গেছে, এবং ফলত ওই 4p ইলেকট্রনটাকে রিমুভ করতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দ্য আয়নাইজেশন এনার্জি অফ গ্যালিয়াম ইজ হায়ার দ্যান দ্যাট অফ অ্যালুমিনিয়াম। এরপর আমরা যখন গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে এসেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে 3D থেকে আমরা 4D-তে এসেছি, বাট 4D ইজ নট স্ফেরিক্যাল ইন শেপ, তার কারণ সেখানে A/B রেশিওটা আর 1 নেই, ক্যালকুলেট করলে দেখতে পাওয়া যাবে, কারণ সেখানে A হচ্ছে 4, L হচ্ছে 2, আর তার সঙ্গে 2+1, তাহলে 4/3 অ্যাকচুয়ালি রেশিওটা। সো দ্যাট ইজ নট স্ফেরিক্যাল শেপ। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ামের ক্ষেত্রে এফেক্ট আর অপারেটিভ না, বা স্ফেরিক্যাল শেপ না হওয়ার জন্য সেখানে এই 4D-র কোনো এফেক্ট নেই। তবে সেখানে আমরা নর্মাল ট্রেন্ড যেটা হওয়া উচিত ছিল যে ওপর থেকে নিচের দিকে নামলে এক্সপেক্টেড যেটা ট্রেন্ড যে আয়নাইজেশন এনার্জি কমবে, সেই ঘটনাটাই ঘটছে, এবং সেই ঘটনাটা ঘটতে আমরা দেখতে পাচ্ছি সেটা আয়নাইজেশন এনার্জি ভ্যালু থেকে।
আবার যখন ইন্ডিয়াম থেকে আমরা থ্যালিয়ামে এসেছি তখন আমরা দেখছি যে সেখানে আবার আয়নাইজেশন এনার্জিটা ইনক্রিজ করে গেছে। তার কারণ সেখানে একটা 4f শেল ইন্ট্রোডিউসড হয়েছে এবং এগেন 4f শেল দ্যাট ইজ এগেন আ স্ফেরিক্যাল ইন শেপ বিকজ 4f এর ক্ষেত্রে a/b রেশিও দ্যাট ইজ 4/3+1 that means 1. So 4f is again spherical এবং ফলত আমরা দেখছি যে তার ক্ষেত্রেও তার পোর শিল্ডিং এর কারণে 6p থেকে ইলেকট্রনটা রিমুভ করা ভেরি ডিফিকাল্ট অ্যান্ড হাই এনার্জি ডিমান্ডিং প্রসেস। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম তার মানে গ্রুপ 13 এর ক্ষেত্রে বোরন থেকে অ্যালুমিনিয়ামে আয়নাইজেশন এনার্জি কমেছে, অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে আয়নাইজেশন এনার্জি বেড়েছে ডিউ টু পোর শিল্ডিং অফ 10 electrons in 3d orbital which screens the nucleus poorly as it is spherically symmetrical, and so the attractive force of the nucleus or effective nuclear charge on exerted by the nucleus on the 4p electron is much higher, and that is why the ionization energy is very high compared to aluminium. গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে আবার আয়নাইজেশন এনার্জি কমেছে কারণ সেখানে এই এফেক্টটা অ্যাবসেন্ট। ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে আবার 14টা ইলেকট্রন পরে অরবিটালে থাকার কারণে এবং প্লাস পোর শিল্ডিং এর কারণে আমরা দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি আবার ইনক্রিজ করেছে। সো বাই দিস ওয়ে উই ক্যান এক্সপ্লেন দ্য ভ্যারিয়েশন অফ আয়নাইজেশন এনার্জি ইন গ্রুপ 13। এবার এই গ্রুপ 13 এর এই আইডিয়াটাকে মাথায় রেখে আমরা চলে যাব এর পরের গ্রুপ দ্যাট ইজ গ্রুপ 11 and 12. গ্রুপ 12 এ আমাদের রয়েছে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারি। আমরা যদি আয়নাইজেশন এনার্জি দেখি এগেন মেগাজুল পার মোল, তাহলে দেখব জিঙ্কের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি হচ্ছে 0.9064, ক্যাডমিয়ামের ক্ষেত্রে 0.8677, মার্কারির ক্ষেত্রে 1.007। সো আমরা যদি আবার ওই ইলেকট্রনিক কনফিগারেশন লিখে ফেলি তাহলে দেখব জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন ইনার কোরের বাইরে 3d10 4s2, ক্যাডমিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন 4d10 5s2, এবং মার্কারির ক্ষেত্রে জেনন 4f14 5d10 6s2। এখানে আমরা আয়নাইজেশন এনার্জির দিকে তাকালে দেখতে পাচ্ছি যে জিঙ্ক থেকে ক্যাডমিয়ামে আয়নাইজেশন এনার্জি কমেছে। আমরা সেটাই ভেবেছি কারণ আমাদের গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আয়নাইজেশন এনার্জি কমার কথা এবং জিঙ্ক থেকে ক্যাডমিয়ামে আয়নাইজেশন এনার্জি কমেছে, কিন্তু ক্যাডমিয়াম থেকে মার্কারিতে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করেছে। এটাও বোধহয় আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে এটা এক্সপেক্টেড, তার কারণ এখানে 4f এ 14টা ইলেকট্রন ইন্ট্রোডিউসড হয়েছে এবং আমরা এর আগে দেখেছি যে ডিউ টু পোর শিল্ডিং অফ f ইলেকট্রন বিকজ অফ ইটস স্ফেরিক্যাল সাইজ, সেই কারণে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নেট অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে যাচ্ছে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে যাচ্ছে। কিন্তু ক্যাডমিয়াম থেকে মার্কারিতে আয়নাইজেশন এনার্জি যতটা ইনক্রিজ করেছে সেটা শুধুমাত্র এই 4f এর পোর শিল্ডিং দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, তার কারণ extent of increase is much high, so there must be some
আদার রিজন অলসো। যেমন সেটা কি হতে পারে সেটা আমরা একটু দেখি। এখানে আমরা দেখেছি যে এখানে আমাদের ভ্যালেন্সিয়াল হচ্ছে 6s মার্কারির ক্ষেত্রে, যেখান থেকে আমরা ইলেকট্রনটাকে রিমুভ করতে চাইছি। এখন তাহলে আমরা যদি এর সেম ইমেজের এবং সেম অ্যাক্সের রেশিও দেখি, তাহলে দেখব দ্যাট ইজ n/l plus 1, that means 6/0 plus 1, that means 6. So ellipticity of the 6s orbit is very high, whereas 4f is spherically symmetrical. সো আমরা যদি তাকে একটু পিক্টোরিয়ালি ডেপিক্ট করার চেষ্টা করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে নিউক্লিয়াস, তার চারিদিকে রয়েছে 4f, এবং 6s এর সিচুয়েশন হচ্ছে এখানে একটা 6s ইলেকট্রন। এখন এইরকম একটা সিচুয়েশনে আমরা দেখছি যে একদিকে যেমন এই হাই আয়নাইজেশন এনার্জির জন্য 4f এর পোর শিল্ডিং দায়ী 4f ইলেকট্রনগুলোর, তেমনি এর বাইরে আরও একটা রিজন রয়েছে, দ্যাট ক্যান বি এক্সপ্লেনড বাই রিলেটিভিস্টিক এফেক্ট। So, what is the relativistic effect and how this influence the ionization energy of an electron? আমরা জানি আমরা জানি যে যখন একটা ইলেকট্রন এই ধরনের একটা হাইলি ইলেকট্রিক অরবিটালে রোটেট করছে, তখন সেই ইলেকট্রনের ভেলোসিটি ইজ ভেরি হাই। ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ ভেরি হাই। Why it is high? তার কারণ আমরা জানি যে যখন একটা ইলেকট্রন কোনো একটা অরবিটালে রোটেট করছে, তখন তার উপর একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করছে, সেন্ট্রিপেটাল ফোর্স, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, আর একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করছে, যেটা নিউক্লিয়াসের সঙ্গে অ্যাট্রাকশন। এবং এই দুটো ফোর্স ব্যালেন্স কন্ডিশনে আছে বলেই ওই ইলেকট্রনটা একটা সার্কুলার পাথে মুভ করছে, সার্কুলার আর রাদার ক্লোজড লুপে মুভ করছে। এখন যত নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তার মানে সেই ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স তত বাড়ছে, এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সকে ওভারকাম করে ইলেকট্রনকে যদি ওই ক্লোজ লুপে মুভ করতে হয়, তাহলে তার আউটওয়ার্ড ফোর্সটাকেও ইনক্রিজ করতে হবে। যদি সেটা না হয়, তাহলে এই দুটো ফোর্স ব্যালেন্সড হবে না, এবং সেক্ষেত্রে ইলেকট্রন এসে নিউক্লিয়াসের উপর লাফিয়ে পড়বে। এখন এই আউটওয়ার্ড ফোর্সটাকে ব্যালেন্স করার উপায় কি না, ইলেকট্রনকে সেক্ষেত্রে আরো জোরে ঘুরতে হবে। আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, যদি আমরা একটা ঢিলকে সুতো দিয়ে একটা আঙুলে বেঁধে ঘোরাই, তাহলে যত জোরে ঘোরাবো তত আঙুলে টান বেশি করবে। তার মানে তত আঙুল যত জোরে ঘোরাবো তত ঢিলের ছিটকে যাওয়ার টেন্ডেন্সি বাইরের দিকে অনেক বেশি থাকবে, এবং তাকে ধরে রাখার জন্য আমাকে তত বেশি টান দিতে হবে। এখানে ঘটনাটা ঠিক উল্টো, ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স যত বাড়বে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করে ক্লোজ লুপে মুভ করার জন্য ইলেকট্রনকে তত বেশি জোরে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে হবে। সো এই ধরনের একটা হাই ইলেকট্রিক অরবিটে এবং একটা হাই অ্যাটমিক নাম্বারের এলিমেন্টের ক্ষেত্রে, মার্কারি অ্যাটমিক নাম্বার 80, সো নিউক্লিয়ার চার্জ ইজ ভেরি হাই। তো সেখানে যখন একটা ইলেকট্রন রোটেট করছে, তখন এই রোটেশনাল মোশনটাকে কন্টিনিউ রাখার জন্য তাহলে ইলেকট্রনকে একটা খুব হাই ভেলোসিটিতে মুভ করতে হচ্ছে ইন দ্য 6s অরবিট। এখন এই হাই ভেলোসিটিতে মুভ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রিলেটিভিস্টিক এফেক্ট বিকাম প্রমিনেন্ট। এখন এই রিলেটিভিস্টিক এফেক্ট অনুযায়ী কি বলা হচ্ছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী বলা হচ্ছে যে কোনো একটা পার্টিকেলের মাস তার ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্সটা হচ্ছে এরকম যে m is equal to m0 by root over 1 minus
v square by c square, where m0 is rest mass. That means the mass of the particle in rest condition. That means when the velocity of that particle is 0 বা স্থির অবস্থায় রয়েছে, v হচ্ছে velocity of the particle আর c হচ্ছে velocity of light. এখন v যদি ইনক্রিজ করে, তাহলে v স্কোয়ার বাই c স্কোয়ার এই টার্মটাও ইনক্রিজ করবে। তাহলে 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার এই টার্মটার ভ্যালু ডিক্রিজ করবে। এখন m0 that means rest mass, সেটা হচ্ছে m into root over 1 minus v square by c square. এখন m0 that means rest condition এ কোনো একটা পার্টিকেলের মাস অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে যখন সেই পার্টিকেলটা একটা মোশনে রয়েছে, সেই মোশনে থাকার ফলে তার মানে v এর কারণে, ভেলোসিটি অফ দ্যাট পার্টিকেলের কারণে যদি এই টার্মটা ডিক্রিজ করে, তাহলে এদের গুণফলটাকে কনস্ট্যান্ট রাখতে হলে, তার মানে m0টাকে কনস্ট্যান্ট রাখতে হলে মাসটাকে ইনক্রিজ করতে হবে। তার মানে আমরা যেটা নেট রেজাল্ট দেখতে পাচ্ছি, যখন একটা পার্টিকেল হায়ার ভেলোসিটিতে মুভ করবে, তখন দ্যাট পার্টিকেল বিকামস হেভিয়ার। এখন হেভিয়ার হওয়ার ফলে কি হবে না, আমরা জানি আগের অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পড়েছি যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের এনার্জি, that is something like this, E is equal to minus mz square e to the power 4 by 8 epsilon 0 square n square h square. So বাকি টার্মগুলো যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কোনো একটা ইলেকট্রনের এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m। তার মানে যত m বাড়বে, m এর ভ্যালু যত ইনক্রিজ করবে, তত এনার্জি অফ দ্যাট পার্টিকুলার ইলেকট্রন তত কমবে। এনার্জি কমা মিনস কোনো একটা ইলেকট্রন এনার্জি কমা মানে দ্যাট বিকামস মোর অ্যান্ড মোর স্টেবল। এবং একটা স্টেবল সিচুয়েশন থেকে কোনো একটা ইলেকট্রনকে যদি সরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবভিয়াসলি তাকে একটু বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। এখানেও ঠিক সেইটা করছে যে একটা 6s ইলেকট্রন তার 6s অরবিটালে হায়ার ভেলোসিটিতে মুভ করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট বিকামস হেভিয়ার, এবং হেভিয়ার হওয়ার ফলে তার এনার্জি কমে আসছে। এনার্জি কমে আসা মানে দ্যাট বিকামস মোর স্টেবল, এবং সে যত স্টেবল হবে তত তাকে রিমুভ করতে তত বেশি এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে এই 6s ইলেকট্রনের ক্ষেত্রে তার রিলেটিভিস্টিক এফেক্টের জন্য তার আয়নাইজেশন এনার্জি বিকামস হাই। তার মানে আমরা যদি সাম আপ করি, তাহলে বলতে পারি যে জিঙ্ক থেকে ক্যাডমিয়াম এবং ক্যাডমিয়াম থেকে মার্কারিতে আসার সময় আয়নাইজেশন এনার্জির যে একটা হিউজ ইনক্রিজ, দ্যাট মিনস 0.8677 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে 1.007 মেগা ইলেকট্রন ভোল্ট, এই যে লার্জ ইনক্রিজ, এর পেছনে দুটো ফ্যাক্টর দায়ী। এক নম্বর হচ্ছে পুয়ার শিল্ডিং অফ 14 ইলেকট্রন ইন 4f orbital which is spherically symmetrical, and that is why it screens the nucleus poorly. ফলত 6s অরবিটাল ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের, মার্কারি নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি, ফলত সেই ইলেকট্রনটাকে রিমুভ করতে অনেক বেশি পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1 রিজন। নাম্বার 2 রিজন, ডিউ টু রিলেটিভিস্টিক এফেক্ট হুইচ ইজ অপারেটিভ ইন কেস অফ 6s ইলেকট্রন, তার ফলে সেটা হায়ার ভেলোসিটিতে রোটেট করার কারণে
দ্যাট ইলেকট্রন বিকামস হেভিয়ার, ফলত দ্যাট ইলেকট্রন বিকাম এনার্জেটিক্যালি স্টেবিলাইজড, এবং স্টেবিলাইজড হওয়ার কারণে সেই ইলেকট্রনটাকে রিমুভ করতে আমাকে অনেক বেশি পরিমাণ এনার্জি প্রোভাইড করতে হচ্ছে ফর দ্য আয়নাইজেশন প্রসেস। তাহলে এই দুটো কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ডটা এইরকম। জিঙ্ক থেকে ক্যাডমিয়ামে আয়নাইজেশন এনার্জি কমেছে এবং ক্যাডমিয়াম থেকে মার্কারিতে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করেছে। The same trend is true for copper, silver and gold. কপার, সিলভার এবং গোল্ডের যদি আমরা আয়নাইজেশন এনার্জি দেখি তাহলে দেখব যে যদি আয়নাইজেশন এনার্জি একই মেগাজুল পার মোলে কনসিডার করি ফর কপার, সিলভার এন্ড গোল্ড। কপারের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি হচ্ছে 0.7455, সিলভারের ক্ষেত্রে 0.7310, গোল্ডের ক্ষেত্রে 0.8901। যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে দেখব কপারের ক্ষেত্রে আর্গন 3d10 4s1, সিলভারের ক্ষেত্রে ক্রিপ্টন 4d10 5s1, গোল্ডের ক্ষেত্রে জেনান 4f14 5d10 এবং 6s1। সো এখানেও ওই একইভাবে কপার থেকে সিলভার আয়নাইজেশন এনার্জি কমেছে, কিন্তু সিলভার থেকে গোল্ডে আয়নাইজেশন এনার্জি বেড়েছে, এবং তার রিজনটা সেম। এই গোল্ডের ক্ষেত্রে 14টা এফ ইলেকট্রন থাকার কারণে এবং ডিউ টু রিলেটিভিস্টিক এফেক্ট হুইচ ইজ অপারেটিভ ইন দ্য ফর দ্য ইলেকট্রন ইন দ্য 6s অরবিটাল, একই কারণ। এইখানে আমাদের একটা প্রশ্ন অনেক সময় ওঠে, বা রাদার একটা মিসকনসেপশন কাজ করে। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে আলোচনা করতে করতে এইরকম একটা ধারণা জন্মায় স্টুডেন্টদের কাছে, একটা একটা আইডিয়া তাদের মধ্যে ডেভেলপ করে যে রিলেটিভিস্টিক এফেক্ট ইজ ডিউ টু 6s ইলেকট্রন। সেখানে ওই 6s ইলেকট্রন তার হায়ার ভেলোসিটিতে মুভ করার জন্যে যে সেটা অপারেটিভ করে, দ্যাট ইজ রেসপন্সিবল, সেটা আর মাথায় থাকে না। রেদার এটাই সবসময় তারা বলে ফেলে যে 6s ইলেকট্রন ইজ রেসপন্সিবল ফর দ্য রিলেটিভিস্টিক এফেক্ট, বাট দ্যাট ইজ নট ট্রু। কি করে বুঝবো? আমরা ফিরে যাই আমাদের একটু পুরনো পড়ায়। আগের দিন আমরা গ্রুপ 1-এর আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে গ্রুপ 1-এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ওপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ডিক্রিজ করছে। আমরা যদি তাদের ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাই তাহলে আমরা দেখব হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, লিথিয়ামের ক্ষেত্রে হিলিয়াম 2s1, সোডিয়ামের ক্ষেত্রে নিয়ন 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে আর্গন 4s1, বিডিয়াম, ক্রিপ্টন 5s1, সিজিয়ামের ক্ষেত্রে xenon 6s1. If 6s presence of 6s electron is responsible for the relativistic effect, তাহলে কিন্তু আমরা সিজিয়ামের ক্ষেত্রে দেখতে পেতাম যে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে যেত, কিন্তু তা কিন্তু হয়নি। তার কারণ সিজিয়ামের ক্ষেত্রে যদিও তার 6s ইলেকট্রন রয়েছে, বাট তার অ্যাটমিক নাম্বার ইজ ভেরি লেস, অনলি 55। ফলত সেখানে সিজিয়াম যে অ্যাট্রাকটিভ ফোর্স 6s ইলেকট্রনের উপর এক্সার্ট করছে, তার ফলে 6s ইলেকট্রনের ভেলোসিটি ইজ নট ভেরি হাই। এখন ভেলোসিটির অল্প চেঞ্জ হলো
তার জন্যে মাসেরও অল্প চেঞ্জ হতে পারে, বাট দ্যাট ইজ নট ভেরি সিগনিফিকেন্ট চেঞ্জ। তো তার ফলে আমরা দেখতে পাই সিজিএমের ক্ষেত্রে কিন্তু রিলেটিভিস্টিক এফেক্ট অনুযায়ী যে আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ করে দেওয়ার কথা সেটা কিন্তু ঘটছে না। সো যদি 6s ইলেকট্রনের প্রেজেন্স অর অ্যাবসেন্সই রেসপন্সিবল হতো ফর দ্য হায়ার আয়নাইজেশন এনার্জি অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, তাহলে আমরা দেখতে পেতাম সিজিএমের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি বেড়ে গেছে, কিন্তু তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো তাহলে মেন যে রেসপন্সিবল ফ্যাক্টর সেটা হচ্ছে যে এলিমেন্টের ক্ষেত্রে আমরা আয়নাইজেশন এনার্জি কনসিডার করছি বা রিলেটিভিস্টিক এফেক্ট কনসিডার করছি তার অ্যাটমিক নাম্বার কত বা তার মাস কত। তার কারণ অ্যাটমিক নাম্বার যত বাড়বে তত আউটার মোস্টের ইলেকট্রনের উপর অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে, এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সকে ব্যালেন্স করার জন্য ওই ইলেকট্রনকে তত জোরে রোটেট করতে হবে। সো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু রিলেটিভিস্টিক এফেক্ট অপারেটিভ নয়। সো 6s ইলেকট্রন আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়, 6s ইলেকট্রন থাকলেও তার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স কত সেটা মোর ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা সিজিএমের ক্ষেত্রে কিন্তু 6s ইলেকট্রন থাকলেও সেখানে কোনো রকম রিলেটিভিস্টিক এফেক্ট দেখতে পাইনি। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হলে অনেক সময় এটা আমরা দেখি যে স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ধারণা জন্মায় যে 6s ইলেকট্রন থাকলেই অ্যাজ ইফ সেখানে রিলেটিভিস্টিক এফেক্ট থাকবে, তা কিন্তু নয়। সেটা কোথায় আছে, কোন এলিমেন্টের ক্ষেত্রে আছে সেটা ইম্পর্টেন্ট। এবং সেই কারণে দেখতে পাওয়া যায় রিলেটিভিস্টিক এফেক্ট মোরলেস তার একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে ফর হেভিয়ার এলিমেন্ট। এবং এই মোটামুটি এটা শুরু হয় অ্যাট অ্যারাউন্ড 78, 79, 77 এই রকম রেঞ্জ থেকে, এবং গোল্ডের ক্ষেত্রে গিয়ে এটা খুব একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে, এবং সেই জন্য গোল্ডকে বলা হয় রিলেটিভিস্টিক এলিমেন্ট। এবং আমরা দেখতে পাই এই যে গোল্ডের বিভিন্ন প্রপার্টি, গোল্ডের যে গোল্ডেন ইয়েলো কালার, সেটাও হচ্ছে ডিউ টু দিস রিলেটিভিস্টিক এফেক্ট। সো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অন্যান্য গ্রুপের ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম গ্রুপ 1, গ্রুপ 11 or গ্রুপ 12 or গ্রুপ 13 তাদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি অ্যালং এ গ্রুপ কীভাবে ভ্যারি করছে। এখানে আরও একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এই রিলেটিভিস্টিক এফেক্ট যেমন গোল্ডের ক্ষেত্রে প্রযোজ্য বা অপারেটিভ, যেমন মার্কারের ক্ষেত্রে অপারেটিভ, ঠিক সেই একইভাবে এটা কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রেও অপারেটিভ। তার কারণ থ্যালিয়ামের অ্যাটমিক নাম্বার 81। সো আমরা যদি গ্রুপ 13-এ আবার ফিরে যাই তাহলে তখন আমরা যে বিষয়টার উল্লেখ করিনি, তার কারণ চেঞ্জটা সেখানে অত প্রমিনেন্টলি বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন আমরা সেটাকে অ্যাড করে দিতে পারি যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের ক্ষেত্রে, গ্যালিয়ামের ক্ষেত্রে হায়ার আয়নাইজেশন এনার্জির কারণ পুওর শিল্ডিং অফ 3D। এর আগে আমরা বলেছিলাম থ্যালিয়ামের ক্ষেত্রে হায়ার আয়নাইজেশন এনার্জির কারণ কম্পেয়ার টু ইন্ডিয়াম এটা হচ্ছে পুওর শিল্ডিং অফ 4F, বাট সেখানে তাহলে আরও একটা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হবে, দ্যাট ইজ দ্য রিলেটিভিস্টিক এফেক্ট which is operative in case of 6p ইলেকট্রন। তার কারণ থ্যালিয়াম সেটাও একটা হেভিয়ার এলিমেন্ট এবং তার অ্যাটমিক নাম্বার 81, ফলত সেখানে 6p-তে যে ইলেকট্রনটা রয়েছে তার উপরেও রিলেটিভিস্টিক এফেক্ট অপারেটিভ, এবং ফলত আমরা দেখতে পাবো যে তার আয়নাইজেশন এনার্জিও যে হাই সেটা রেসপন্সিবল তার জন্যে হচ্ছে রিলেটিভিস্টিক এফেক্ট। তবে সিলভার থেকে গোল্ড বা ক্যাডমিয়াম থেকে মার্কারিতে আয়নাইজেশন যতটা ইনক্রিজ করেছে, থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে ইনক্রিজটা ততটা বেশি নয়। এই ব্যাপারটা আমরা পরে আর একবার একটুখানি হাইলাইট করার চেষ্টা করব, এখন পুরোটা ডিসকাস না করলেও চলবে। তার কারণ 6s-এর ওপর যতটা প্রমিনেন্টলি পড়ে রিলেটিভিস্টিক এফেক্টটা 6p-র ওপর ততটা প্রমিনেন্টলি পড়ে না। দুটো কারণে, এক হচ্ছে 6s-এর তুলনায় 6p-র ইলিপ্টিসিটি ইজ কম্পারেটিভলি লেস, এটা একটা কারণ, এবং 6p-র ওপর রিলেটিভিস্টিক এফেক্টটা কিছুটা লেস ডাইরেক্ট দ্যান দ্য 6s। এটা পরে যদি আমরা কখনো রিলেটিভিস্টিক এফেক্ট ডিটেলসে বলি, আলোচনা করি, তখন আমরা এই জায়গাটা আরেকটু দেখব। সো এনিহাউ থ্যালিয়ামের ক্ষেত্রেও হায়ার আয়নাইজেশন এনার্জির জন্যে
দায়ী হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে পোর শিল্ডিং অফ 14 ইলেকট্রন ইন 4f orbital as well as relativistic effect which is operative in case of 6p electron. সো আপাতত আমরা আজকে এখানেই শেষ করব। পরের দিন আমরা আরও অন্যান্য কয়েকটা গ্রুপের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি ভ্যারিয়েশন কীরকম হয় সেটা দেখব।